ভাবো তো, আমরা সাধারণত ভাবি যে উদ্ভিদ মানেই এক জায়গায় স্থির হয়ে থাকা একটা প্রায় নিষ্ক্রিয় অস্তিত্ব। একদমই তাই। মানে নড়াচড়া করার জন্য কোনো পেশিও তো নেই ওদের। ঠিক, ওদের তো আমাদের মতো কোনো স্নায়ুতন্ত্র নেই, ভাবার জন্য কোনো মস্তিষ্ক নেই। কিন্তু আজকের এই টপিকটার একেবারে গভীরে ডুব দিতে গিয়ে এমন কিছু তথ্য উঠে এসেছে যা উদ্ভিদ সম্পর্কে আমাদের পুরো ধারণাটাই বদলে দেয়। হ্যাঁ, বিষয়টা সত্যিই খুব ইন্টারেস্টিং। একটা বীজ যেটা মাটির নিচে সম্পূর্ণ অন্ধকারে পড়ে আছে, সেটা ঠিক কিভাবে বোঝে যে তাকে ঠিক এই সময়েই অঙ্কুরিত হতে হবে, বা ঠিক কোন সময় গাছে ফুল ফুটতে হবে? বা ধরো জানালার পাশে রাখা একটা চারাগাছ, সে কিভাবে নির্ভুলভাবে আলোর উৎসটা খুঁজে নিয়ে ঠিক সেই দিকেই বেঁকে বড় হয়। ঠিক বলেছ। মনে হয় যেন গাছের ভেতরে একটা অত্যন্ত আধুনিক বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স কাজ করছে। আসলে মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্র না থাকলেও উদ্ভিদ কিন্তু তার চারপাশের পরিবেশ সম্পর্কে সবসময় ওয়াকিবহাল। আলো, মাধ্যাকর্ষণ বা আর্দ্রতা সবকিছুর প্রতি তারা অত্যন্ত নিখুঁতভাবে সাড়া দেয়। হুম। আর এই সাড়া প্রদান আর সমন্বয়ের কাজটা ওরা করে কিভাবে? এই পুরো জাদুকরী প্রক্রিয়াটার পেছনে রয়েছে এক ধরনের রাসায়নিক বার্তাবাহক। আজকের এই আলোচনাতে আমরা মূলত মাধ্যমিক জীবনবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো: উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়, অর্থাৎ উদ্ভিদ হরমোন বা ফাইটোহরমোন। দারুণ একটা বিষয়। এই হরমোনের ধারণাটা বিজ্ঞানের ইতিহাসে বেশ চমকপ্রদ। ১৯০২ সালে বিজ্ঞানী বেইলিস এবং স্টার্লিং প্রথম এই হরমোনের উপস্থিতির ধারণা দেন। হ্যাঁ, তারপর ১৯০৫ সালে স্টার্লিং এই রাসায়নিক উপাদানটির নামকরণ করেন হরমোন। এর আগে তো বিজ্ঞানীদের ধারণা ছিল যে শরীরের সব কাজ বোধহয় শুধুমাত্র স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমই নিয়ন্ত্রণ করে। হুম। আচ্ছা, এই হরমোন শব্দটার তো একটা বিশেষ অর্থ আছে, তাই না? ঠিক, হরমোন শব্দটা আসলে এসেছে গ্রিক শব্দ হরমাও থেকে, যার অর্থ হল জাগ্রত করা বা উত্তেজিত করা। মানে কোনো একটা নির্দিষ্ট ঘটনা ঘটানোর জন্য শরীরের কোষগুলোকে জাগিয়ে তোলা এর কাজ। একদম। সহজভাবে বলতে গেলে এটি এমন এক জৈব রাসায়নিক পদার্থ যা নির্দিষ্ট কোষ সমষ্টি থেকে উৎপন্ন হয়ে দূরবর্তী কোনো লক্ষ্য অঙ্গে বাহিত হয় আর কাজ শেষে ধ্বংস হয়ে যায়। কিন্তু এখানে একটা বড় খটকা লাগছে। প্রাণীদের ক্ষেত্রে আমরা জানি যে হরমোন তৈরি হয় নির্দিষ্ট কিছু গ্রন্থি থেকে, কিন্তু গাছের তো এরকম কোনো নির্দিষ্ট গ্ল্যান্ড নেই। হ্যাঁ, এখানেই আসল মজাটা। উদ্ভিদের যেহেতু নির্দিষ্ট কোনো গ্রন্থি নেই, তাই ফাইটোহরমোন বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর তৈরি হয় মূলত ভাজক কলা বা ভ্রূণমুকুল থেকে। আচ্ছা, মানে উদ্ভিদের যে অংশগুলো ক্রমাগত বাড়ছে সেখান থেকে? ঠিক তাই। সেখান থেকে তৈরি হয়ে এরা ব্যাপন প্রক্রিয়ায় বা সংবহন কলার মাধ্যমে কোষে কোষে বাহিত হয়, আর গাছের অগ্র ও পার্শ্বীয় বৃদ্ধি, মুকুলোদ্গম বা বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। হুম। ফুল ফোটাতেও তো এরা সাহায্য করে, তাই না? একদম। যেমন জিব্বেরেলিনে প্রভাবে ক্যামেলিয়া বা জেরিনিয়াম ফুল ফোটে। তবে এখানে পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হল হরমোনের পরিণতি। ওই যে তুমি একটু আগে বলছিলে কাজ শেষে হরমোন ধ্বংস হয়ে যায়, ব্যাপারটা তো অনেকটা গুপ্তচর বা সিক্রেট মেসেজের মতো। দারুণ বলেছ। মানে মেসেজ নির্দিষ্ট জায়গায় পৌঁছে কাজ উদ্ধার করার পরেই নিজেকে ধ্বংস করে ফেলে, কিন্তু ধ্বংস হয় কিভাবে? বিশেষ জোর দিয়ে বলছি, এই জায়গাটা খেয়াল করো। নির্দিষ্ট উৎসেচক বা এনজাইম এই ধ্বংসের কাজটা করে। যেমন অক্সেন ধ্বংস হয় এন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ দ্বারা। আর অন্য হরমোনগুলো? জিবেরালিন ধ্বংস হয় জিবেরালিক অ্যাসিড অক্সিডেজ দ্বারা, আর সাইটোকাইনিন ধ্বংস হয় সাইটোকাইনিন অক্সিডেজ দ্বারা। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে চলো এবার এই সিক্রেট এজেন্টসদের প্রকারভেদগুলো একে একে দেখা যাক। হ্যাঁ, মূলত তিনটে প্রধান উদ্ভিদ হরমোন নিয়ে আমরা কথা বলবো: অক্সিন, জিবেরেলিন এবং সাইটোকাইনিন। এছাড়া ইথিলিন, যেটা ফল পাকাতে সাহায্য করে, আর অ্যাবসিসিক অ্যাসিডের মতো পিরন বা স্ট্রেস হরমোনও আছে। অক্সিন দিয়ে শুরু করা যেতে পারে। এটিই তো প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন। অক্সিন শব্দটার উৎপত্তি গ্রিক শব্দ অক্সিন থেকে, যার মানেই হল বৃদ্ধি করা। ঠিক, এটি এক ধরনের নাইট্রোজেন ঘটিত এবং ইন্ডোল গ্রুপ যুক্ত পদার্থ, যেমন ধরো আইএ বা ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড। হুম। এর উৎস মূলত কোথায়? এর উৎস হল অগ্রস্থ ভাজক কলা, মানে কাণ্ড ও মূলের একেবারে অগ্রভাগ। আর খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হল এটি শুধুমাত্র নিম্নমুখী বা মেরুবর্তী পরিবাহিত হয়। আচ্ছা, আর এই ডগায় বসেই থেকে অক্সিন একটা দুর্দান্ত কাজ করে।
যাকে অগ্রস্থ প্রকটতা বা অ্যাপিক্যাল ডমিনেন্স বলা হচ্ছে। হ্যাঁ, খেয়াল করো, গাছের ডগার দিকের কুড়িটা অক্সিনের প্রভাবে এত দ্রুত বাড়ে যে সে পাশের দিকের শাখা-প্রশাখাগুলোকে বাড়তেই দেয় না। ব্যাপারটা আমার কাছে অনেকটা একটা কোম্পানির লোভী সিইওর মতো মনে হলো, যে সব রিসোর্স নিজের কাছে রেখে দেয়, ডগা কেটে দিলে তবেই গাছ ঝোপালো হয়। ঠিক তাই। এছাড়া বীজহীন ফল বা পার্থেনোকার্পি তৈরিতেও এর দারুণ ভূমিকা আছে। তবে অক্সিনের সবচেয়ে চমকপ্রদ কাজটা হলো ট্রপিক চলন নিয়ন্ত্রণ। ওই যে শুরুতে আমরা ভাবছিলাম আলোর দিকে গাছ বাঁকে কিভাবে, ওদের তো আর চোখ নেই। এর পেছনে রয়েছে অক্সিন। কাণ্ডের যেদিকে আলো পড়ে, অক্সিন তার বিপরীত দিকে মানে অন্ধকার দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয়। ও আচ্ছা, তার মানে আলো ওর পছন্দ নয়। একদম। আর কাণ্ডের ক্ষেত্রে অক্সিনের বেশি ঘনত্ব কোষগুলোর দ্রুত বিভাজন ঘটায়। ফলে ওই অন্ধকার দিকের কোষগুলো বেশি লম্বা হয়ে যায় আর গাছটা আলোর দিকে বেঁকে যায়। এটা তো আক্ষরিক অর্থে অসাধারণ একটা ব্যাপার। কিন্তু মূলের ক্ষেত্রে বা শিকড়ের ক্ষেত্রে কি উল্টোটা ঘটে? ঠিক ধরেছ। মূলের ক্ষেত্রে বেশি মাত্রার অক্সিন কোষের বৃদ্ধিকে বাধা দেয়, ফলে মূল আলোর বিপরীত দিকে অর্থাৎ মাটির গভীরে বেঁকে যায়। সত্যি অবিশ্বাস্য। আচ্ছা, এবার দ্বিতীয় হরমোন জিব্বেরেলিনের কথায় আসি। এই হরমোন আবিষ্কারের পেছনের গল্পটাও কিন্তু বেশ রোমাঞ্চকর। হ্যাঁ, ধানের বাকানি রোগ সৃষ্টিকারী জিব্বেরেলা ফিউজিকোরোই নামক ছত্রাক থেকে বিজ্ঞানী কুরোসাওয়া এই হরমোন আবিষ্কার করেন। রাসায়নিকভাবে এটা কি অক্সিনের মতোই? না না, অক্সিনের মতো এটি নাইট্রোজেনযুক্ত নয়। এটি নাইট্রোজেনবিহীন টার্পেন জাতীয় জৈব অ্যাসিড, যেমন ধরো জিএ বা জিব্বেরেলিক অ্যাসিড। আচ্ছা, কিন্তু এর প্রধান কাজটা কি? মানে একটা শুকনো বীজ কিভাবে বোঝে যে এবার তাকে অঙ্কুরিত হতে হবে? খুব সুন্দর প্রশ্ন। জিব্বেরেলিন বীজের ভেতরের উৎসেচকের সক্রিয়তা বাড়িয়ে সুপ্তাবস্থা ভাঙে। মানে জিব্বেরেলিন হলো সেই অ্যালার্ম ঘড়ি যা বীজের ঘুম ভাঙায়। একদম। আর এখানে উল্লেখ করতে হয় যে অ্যাবসিসিক অ্যাসিড ঠিক এর উল্টো কাজ করে। সে বীজকে ঘুম পাড়িয়ে রাখতে চায়। আর জিব্রেলিন উদ্ভিদের কাণ্ডকে লম্বা হতেও তো সাহায্য করে, তাই না? হ্যাঁ, এটি পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে, যাকে আমরা বোল্টিং বলি। অক্সিন ডগাকে বাড়ালো, জিব্রেলিন বীজের ঘুম ভাঙালো। এরপর আমাদের তালিকায় থাকা তৃতীয় হরমোনটি হল সাইটোকাইনিন। আর এর নামের মাঝেই লুকিয়ে আছে এর প্রধান কাজ, সাইটোকাইনেসিস বা কোষ বিভাজন। এটা ডাবের জল, টমেটো, আপেলে প্রচুর পরিমাণে থাকে। এটি নাইট্রোজেনযুক্ত পিউরিন জাতীয় ক্ষারীয় জৈব পদার্থ, তাই তো? ঠিক। রাসায়নিক নাম 6-ফুরফুরাইল অ্যামিনোপিউরিন। এর প্রধান কাজ হল কোষচক্রের এস দশায় ডিএনএ সংশ্লেষ ঘটিয়ে কোষ বিভাজনে সাহায্য করা। আর এর আরেকটা কাজ কিন্তু অক্সিনের সাথে তুলনীয়। অক্সিন যেমন ডগাকে বাড়ায়, সাইটোকাইনিন ঠিক তার উল্টো, পার্শ্বীয় মুকুলকে বাড়িয়ে গাছকে ঝোপালো করে। একদম ঠিক বলেছ। আর সাইটোকাইনিনের ক্ষেত্রে একটা মজার পয়েন্ট হল পত্রমোচন বিলম্বিত করা বা রিচমন্ড ল্যাং এফেক্ট। মানে ফুলদানিতে ফুল অনেক দিন সতেজ রাখতে এই হরমোন ম্যাজিকের মতো কাজ করে। হ্যাঁ, কারণ এটি ক্লোরোফিল বিনষ্ট হতে দেয় না, পাতা অনেক দিন সবুজ থাকে। এতক্ষণ তো আমরা প্রাকৃতিক হরমোন নিয়ে কথা বললাম, এবার একটু সংশ্লেষিত বা কৃত্রিম হরমোনের দিকে তাকানো যাক, মানে যেগুলো ল্যাবরেটরিতে তৈরি হয়। ঠিক বলেছ। এগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয় না, কিন্তু প্রাকৃতিক হরমোনের মতোই কাজ করে। যেমন ধরো কৃত্রিম অক্সিন, আইবিএ, এনএএ বা 2,4-D। এগুলো তো কৃষিকাজে একটা বিরাট বিপ্লব এনেছে, যেমন শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করা। একদম। গোলাপ বা জবা গাছে আইবিএ বা এনএএ প্রয়োগ করে খুব দ্রুত মূল সৃষ্টি করা হয়। আবার অপরিণত ফলের মোচন রোধ করতেও এরা দারুণ কাজ করে। আম বা লেবু ঝরে পড়া আটকাতে 2,4-D ব্যবহার করা হয়। হ্যাঁ, আর একটা চমকপ্রদ ব্যাপার হল 2,4-D একটি দুর্দান্ত উইডিসাইড বা আগাছানাশক। মানে এটা আগাছা বিনাশ করতে পারে। ঠিক তাই, মূল ফসলের ক্ষতি না করে চওড়া পাতার আগাছাকে খুব সহজেই মেরে ফেলতে পারে। আর পেঁপে, টমেটোর মতো ফলে কৃত্রিম অক্সিন যেমন আইবিএ প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদনও এখন খুব সাধারণ ব্যাপার, যাকে আমরা কৃত্রিম পার্থেনোকার্পি বলি। আজকের এই আলোচনা থেকে আমরা সত্যি অনেক কিছু শিখলাম।
উদ্ভিদের এই রাসায়নিক যোগাযোগের জগৎটা অদ্ভুত সুন্দর। একদম। আমরা সংক্ষেপে দেখলাম কিভাবে অক্সিন গাছকে লম্বায় বাড়ায়, জিব্রেলিন বীজের ঘুম ভাঙায়, সাইটোকাইনিন গাছকে চিরসবুজ রাখে এবং কৃত্রিম হরমোন কৃষিকাজে কিভাবে বিপ্লব এনেছে। আজকের আলোচনা শেষ করার আগে তোমাদের জন্য একটা ভাবনার খোরাক রেখে যাই। আজ আমরা দেখলাম অক্সিন অগ্রমুকুল বাড়ায় আর সাইটোকাইনিন পার্শ্বমুকুল বাড়ায়। হ্যাঁ, দুটো প্রায় বিপরীত কাজ। তো ভাবো তো, যদি কোনো গাছে একই সাথে একই জায়গায় সমান মাত্রায় অক্সিন এবং সাইটোকাইনিন প্রয়োগ করা হয়, তাহলে গাছটা কি লম্বায় বাড়বে, নাকি ঝোপালো হবে, নাকি অন্য কিছু ঘটবে? দারুণ একটা প্রশ্ন। এই রাসায়নিক দড়ি টানাটানিতে কি ফলাফল বেরিয়ে আসবে সেটা সত্যি ভাবার বিষয়। এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকো তোমরা। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।